আসসালামু আলাইকুম। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি সকলেই ভালো আছো, তাই না? আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র একটা ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাসের উপর যে গদ্যগুলো আছে সেই গদ্যগুলোরই একটা গদ্য পড়াতে চাচ্ছি। সেই গদ্যটার নাম এখানে লেখা আছে আমাদের লোকশিল্প। আশা করি সকলেই তোমরা বাড়িতে এই রিডিংটা পড়েছো, কেননা রিডিংটা যদি ঠিকঠাক মতো না পড়া যায় তাহলে কিন্তু আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো মিস করে যাব। আজকে আমি তোমাদের এই আমাদের লোকশিল্প সম্পর্কে একটু সামারি একটু ধারণা দিতে চাচ্ছি। এই আমাদের লোকশিল্পের লেখক কি? দেখো, আমাদের লোকশিল্পের লেখক হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান অবশ্যই তোমরা পয়েন্ট আউট করে রাখবে এগুলো। আর ওনার জন্ম হচ্ছে 1921 থেকে 1988 জন্মকাল। আজকে প্রথমেই আমি তোমাদেরকে কামরুল হাসানের লেখক পরিচিতি সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। ওনার জন্ম হয়েছিল 1921 খ্রিস্টাব্দে কলকাতাতে এবং ওনার মৃত্যু হয়েছে 1988 খ্রিস্টাব্দে। তাহলে এখানে উনি মোট জীবিত ছিলেন কিন্তু 67 বছর। কত বছর? উনি জীবিত ছিলেন 67 বছর। আর তারপরে যদি ওনার সম্পর্কে আমরা কথা বলতে চাই, ওনার জন্ম ছিল কলকাতাতে। দেখো, এখানে উনি কিন্তু একজন খ্যাতিমান শিল্পী। হ্যাঁ, উনি একজন খ্যাতিমান শিল্পী এবং ওনার অনেক চিত্রকর্ম আমরা পেয়েছি। ওনার কর্মজীবন ছিল ঢাকা আর্ট ইনস্টিটিউট কলেজে। উনি ওখানে অধ্যাপনা করতেন এবং পরবর্তীতে ওনার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইনে উনি প্রথম নকশাবিদ হিসেবে কাজ করেছেন। তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে কিন্তু আমরা বললাম যে ঢাকা আর্ট ইনস্টিটিউট এবং দ্বিতীয়ত তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইনে কাজ করেছেন। ওনার লিখিত এই বইটা নেওয়া হয়েছে আমাদের কৃষ্টি থেকে। ওনার এই লিখিত আমাদের লোকশিল্প গদ্য গ্রন্থটি নেওয়া হয়েছে আমাদের কৃষ্টি থেকে। দেখো, ওনার কিন্তু প্রকাশিত একটা বই ছিল, সেই প্রকাশিত বইটার নাম হচ্ছে বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। তাহলে কিন্তু আমরা কামরুল হাসানের জন্ম, মৃত্যু, তার জীবিতকাল, তার জন্মস্থান, তার লিখিত বই, তার অধ্যাপনা বা তার কর্মজীবন সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন উনি যে আমাদের লোকশিল্প গদ্যটা লিখেছেন তারই কিছু ধারণা আমি তোমাদেরকে দিতে চাচ্ছি। উনি কিন্তু আমাদের জীবনে বলেছেন যে খাদ্য শস্যর পরে আমাদের এই লোকশিল্প কাজটা বা আমাদের এই লোকশিল্পটা আমাদের জীবনের সঙ্গে অপরিহার্যভাবে জড়িয়ে আছে। আমাদের এই লোকশিল্প গদ্যে লেখক কিন্তু 12 থেকে 13টা পয়েন্ট আকারে বা 12 থেকে 13টা লোকশিল্পের কথা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। মূলত লোকশিল্পটা কি? লোকশিল্প কিন্তু আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা একটা সম্পদ, যে সম্পদটা আমরা প্রায় আজকাল হারাতে বসেছি। এই সম্পদটা যদি আমরা ধরে থাকতে পারি, এই লোকশিল্পটাকে যদি আমরা প্রসার করতে পারি, তাহলে কিন্তু শুধু আমাদের বেকারত্বটা হ্রাস পাবে না, বেকারত্ব হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রপ্তানি এই লোকশিল্পগুলো রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমাদের দেশের লোকশিল্পকে দেশ বিদেশে আমরা প্রখ্যাত করে তুলতে পারবো, সবার কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের এই লেখক সর্বপ্রথম আমাদের লোকশিল্প গদ্যে যে লোকশিল্পের কথা বলেছেন সেটা হচ্ছে ঢাকাই মসলিন। আমরা যারা বাঙালি তারা কিন্তু সকলেই কম বেশি ঢাকাই মসলিন সম্পর্কে অবগত আছি। আমাদের পূর্বে যখন নবাব বাদশাহী আমল ছিল তখন কিন্তু আমাদের এই ঢাকাই মসলিন শাড়িটা প্রচলিত ছিল। এই ঢাকাই মসলিন শাড়িটা ছিল অনেক মসৃণ এবং অতিরিক্ত ব্যয়বহুল একটা প্রসাধন বা প্রসাধনী। এই ঢাকাই মসলিন শাড়িটি এতটাই মসৃণ ছিল যে এই শাড়িটি 12 থেকে 13 হাত শাড়ি ভাঁজ করে অনায়াসে একটা আংটির ভেতর ঢুকিয়ে দেওয়া যেত। তাহলে এই ঢাকাই মসলিন শাড়িটি 12 থেকে 13 হাত শাড়ি একটা আংটির ভেতর ঢুকিয়ে দেওয়া যেত। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে এই কাপড়টি তাহলে কতটুকু মসৃণ ছিল। সেজন্য নাম হয়তো হয়েছিল মসলিন, তাই না? এই ঢাকাই মসলিন শাড়িটি কিন্তু আজ আর নেই, আজ এটা বিলুপ্ত। আর কিন্তু এই ঢাকাই মসলিন কারিগরি যারা ছিল তারা কিন্তু আজও একটা শাড়ি বহমান ঐতিহ্যবাহী হিসেবে ধরে রেখেছে। আর সেটা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে জামদানি শাড়ি। অবশ্যই আমরা জামদানি শাড়ির ব্যাপারে জানি, তাই না? জামদানি শাড়ি কিন্তু আমাদের দেশে না, দেশ বিদেশ সব জায়গাতেই অনেক সুনামধন্য একটা বস্ত্র। এই ঢাকাই জামদানি শাড়ির জন্য কিন্তু প্রাককালে ঢাকার অদূরবর্তী যে আমরা নারায়ণগঞ্জ বলি যেটা, সেখানে শীতলক্ষ্যা নদীর তীরে এই কারখানাগুলো গড়ে উঠতো।
বা তাঁত শিল্পরা ওই শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকাতে এই জামদানি শাড়িগুলো বুনতো। কেননা এটা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে শীতলক্ষ্যা নদীর যে আবহাওয়া, যে বাষ্প, যেটা আর্দ্রতা সৃষ্টি হয়, সেই আর্দ্রতা কিন্তু জামদানি শাড়ির জন্য খুবই উপযুক্ত। আর এখন শুধু জামদানি নয়, আমাদের এই বাংলাদেশে অনেক ছোট বড় শিল্প, শাড়ি শিল্প কারখানাগুলো এই নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে দেখো, আমরা ঢাকায় মসলিন সম্পর্কে কিছুটা জানলাম, জামদানি শাড়ি সম্পর্কে কিছুটা জানলাম। এখন আমরা কথা বলবো এই নকশি কাঁথা সম্পর্কে, যেটা কিন্তু এখন আমাদের দেশে প্রায় বিলুপ্ত। এখন আর আগের মতো এই নকশি কাঁথাটা দেখা যায় না। এই নকশি কাঁথাটা কি ছিল? এই নকশি কাঁথাটা ছিল বাংলার গ্রামীণ জীবনের যে মা মেয়ে বোনরা ছিল, তারা এই কাঁথাটা সেলাই করত। এই এক একটা কাঁথা কিন্তু সেলাই করতে সময় লাগতো 6 মাস, প্রায় 6 মাসই সময় লাগতো, হয়তো বা তার থেকে একটু কমও লাগতে পারে বা কিছুটা বেশি। এই 6 মাসে আমাদের মা বোনেরা কি করতো জানো? দুপুরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যেত, তখন তারা সুন্দর করে একটা মাদুর বা পাটি বিছিয়ে বসে পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প করতে করতে এই নকশি কাঁথাটা সেলাই করতো। এই নকশি কাঁথাটা সেলাইয়ের মূল উপযুক্ত সময়টা ছিল যখন নাকি বাংলাদেশে বর্ষাকাল থাকতো, বৃষ্টির মৌসুম, আকাশটা মেঘো মেঘো, বাইরে বের হওয়া যাচ্ছে না, চারদিকে থই থই করছে পানি। তখন কি করতো? মেয়েরা, মারা কিন্তু বাইরে পাড়াতে যেতে পারতো না, তখন তারা ঘরে অবসর সময় কাটানোর জন্য এই নকশি কাঁথাটা সেলাই করতো। নকশি কাঁথা সেলাই করার সময় যখন তারা প্রতিটি সূচ দিয়ে ধাগা তুলতো, না জানি কত তাদের মনের সুখ দুঃখ আনন্দ বেদনা এই নকশি কাঁথার সঙ্গে জড়িয়ে থাকতো। আর এই সুখ দুঃখ বেদনাগুলোই নকশি কাঁথাতে ফুটে উঠতো, যেগুলো আমাদের দেশে ছিল তখন অনেক সুন্দর একটা লোকশিল্প বা একটা লোকশিল্পর সম্পদ হিসেবে সর্বপ্রথমের দিকে একটা প্রাধান্য পেত বা সর্বপ্রথম স্তরের একটি শিল্প ছিল এই নকশি কাঁথা। দেখো, পরবর্তীতে আমি বলতে চাচ্ছি খাদি বা খদ্দরের কথা। খাদি বা খদ্দর কি তোমরা চেনো? খাদি বা খদ্দর শুধু গ্রামীণ জীবনে নয়, শহর জীবনে এখনো এই খাদি বা খদ্দরের প্রচলনটা কিন্তু আছে। খাদি বা খদ্দর কাপড় মূলত একটু মোটা হয়। এই খাদি বা খদ্দর কাপড়টা কি জানো? সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে তাঁতিরা থাকে বা হস্ততাঁতি বা হাত দিয়ে যারা সুতা কাটে, তারা কিন্তু এই খাদি বা খদ্দর কাপড়টা সম্পূর্ণ দেশীয়ভাবে হাতে তৈরি করে। আমাদের যে দেশীয় তাঁতিরা আছে, তাদের বাড়ির আশেপাশে যে সুতা গাছগুলো বা সুতার তুলার গাছগুলো আছে, সেখান থেকে তারা এই তুলাগুলো সংগ্রহ করত। এই তুলাগুলো সংগ্রহ করে তারা সেখান থেকে হাতে সুতা কাটতো এবং সেখান থেকে সেই হাতে সুতা কাটা দিয়ে, সেই হাতে কাটা সুতো দিয়ে তারা এই খাদি বা খদ্দর কাপড় তৈরি করতো। আর যারা হাতে সুতা কাটতো তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কাটুনি। আশা করি তোমরা বইয়ে এটা পড়েছো, অবশ্যই এটা মার্ক করে রাখবে। তাদেরকে বলা হয় কাটুনি। সেই কাটুনিরা কি করতো? হাতে এই খাদি বা খদ্দর কাপড়গুলো তৈরি করতো, যেগুলো নাকি অনেক মজবুত এবং টেকসই। এটা এখনো আমাদের শহর জীবনেও কিছু ক্ষেত্রে প্রচলন আছে। আর আমাদের দেশে যখন স্বদেশী আন্দোলন হয়েছিল, তখন যখন আমরা বিদেশি পণ্য একদম বর্জন করেছিলাম ব্যবহার করার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা দেশীয় কাপড় ব্যবহার করতাম। আর তখন কিন্তু এই খাদি বা খদ্দর কাপড়টা বেশ প্রচলন ছিল। এই খাদি বা খদ্দর কাপড়টাই আমরা তখন ব্যবহার করতাম। তাহলে দেখো, লোকশিল্পে খাদি বা খদ্দরের মূল্য কিন্তু যথেষ্ট। পরবর্তীতে আছে মণিপুরি কাপড়। এই মণিপুরি কাপড়টা কি? পার্বত্য চট্টগ্রামের ওইদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ওইদিকে যে উপজাতিরা থাকে এবং সিলেটের মাসিমপুরে যে মণিপুরিরা থাকে, তাদের পরার জন্য তাদের যে মেয়েরা আছে, পুরুষরা আছে, তাদের পরার জন্য যে বস্ত্রগুলো তৈরি করা হয়, তারা কিন্তু সেগুলো নিজ হাতে তৈরি করে এবং সেগুলো কিন্তু তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব কৌশল, নিজস্ব নিপুণতা। সেই নিপুণতা থেকেই তারা এই মণিপুরি কাপড়টা তৈরি করে এবং তারা কিন্তু সেগুলোই সারা বছর ব্যাপী পরে। সেই কাপড়গুলোকে বলা হয় মণিপুরি কাপড়। তাহলে অবশ্যই এটাও আমাদের লোকশিল্পেরই অন্তর্গত, কেননা এটা আমাদের নিজস্ব ঐতিহ্য। তারপর আছে কাঁসা, পিতল এবং তামা। দেখো শিক্ষার্থীরা, এখন কিন্তু আর পূর্বের মতো এই কাঁসা, পিতল, তামার ব্যবহারটা নেই। কিন্তু যখন রাজা বাদশাদের আমল ছিল কিংবা আরো কিছু পূর্বের সময় প্রাককালে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, তাদের সময় কিন্তু এই কাঁসা, পিতল, তামা এগুলো ব্যবহার করা হতো। কেননা হয়তো আমরা এখনো কারো কারো বাসায় বা যাদের পুরানো ঐতিহ্য সম্পূর্ণ কিছু
বাসা আছে বা তৈজসপত্র আছে, সেখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো কিছু কিছু তামা বা কাঁসার জিনিস অথবা আছে। এগুলো কিন্তু প্রাককালে খুব সুন্দর তৈজসপত্র, প্রসাধনী সামগ্রীর কৌটো এবং গৃহসজ্জা সামগ্রী হিসেবে তৈরি হতো, যেটা এখন প্রায় বিলুপ্ত। দেখো তারপরে আছে পোড়ামাটির কাজ। পোড়ামাটির কাজ কি? যে কাজগুলো মাটির হয় এবং আমাদের গ্রামাঞ্চলে যে পাল আছে, কুমোররা আছে, মানে যারা মাটির কাজ করে তারা কিন্তু সারা বছরব্যাপী মাটির কাজগুলো করে। ওই মাটির কাজ করার সময় যখন তারা মাটি টিপে কোনো পুতুল বা বাসন, তৈজসপত্র বা ফুলদানি, মাটির শান্তি, কলস এগুলো যখন তৈরি করে, এগুলো তৈরি করে মাটি দিয়ে তৈরি করে এগুলো কি করে, এগুলো হচ্ছে তারা পোড়ায়। পোড়ানোর ফলে এগুলো পোড়ামাটির কাজ হয়ে যায়। এগুলো অতীতে অনেক সুন্দরভাবে প্রচলন ছিল, এটা এখনো আছে, তবে তার তুলনায় একটু কম আছে। তাহলে পোড়ামাটির কাজ সম্পর্কেও আমরা জানতে পারলাম। আচ্ছা দেখো, এই প্রতীক ধর্মী মাটির চাপা পুতুলটা মূলত কি? প্রতীক কি? প্রতীক তো কোনো কিছুর ইঙ্গিত দেওয়া, তাই না? এই প্রতীক ধর্মী মাটির চাপা পুতুলটা হচ্ছে মাটি দিয়ে কোনো রকম পুতুল বানানো বা কোনো রকম প্রতীক দিয়ে, এটার প্রতীক বা ওইটার প্রতীক, কোনো একটা প্রতীক দিয়ে যখন আমরা হাত দিয়ে টিপে 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 কোনো পুতুল বানাই, সেটা কিন্তু হয়ে যায় প্রতীক ধর্মী মাটির চাপা পুতুল। প্রতীক ধর্মী মাটির চাপা পুতুল। দেখো তারপরেই আছে হাসিয়া। তোমরা কি জানো হাসিয়া কি? আশা করি বই পড়েছো। হাসিয়াটা কি? কাঠের উপর নিপুণভাবে সুন্দর কারুকার্য করা, তাই না? আমাদের যাদের পুরানো গ্রামে যাদের বাড়ি আছে, পুরানো ঐতিহ্য আছে বা আশেপাশে যে জমিদারের ভবনগুলো আছে, জমিদার বাড়ি যেগুলোকে আমরা এক কথায় বলি, সেখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে কাঠের সুন্দর দরজা আছে না? কাঠের কারুকার্য করা অনেক সুন্দর দরজা থাকে, জানালার মানে কাঠের জানালার উপর কারুকার্য করা থাকে, বা কাঠের তৈরি ফুলদানি বলো বা প্রসাধন বলো বা তৈজসপত্র বলো, অনেক সুন্দর সুন্দর কাঠের কিছু নিপুণতার স্বাক্ষর এখন আমাদের দেশে আছে, যেগুলোর উপর সুন্দর করে নিখুঁত কারুকার্য করা থাকে। আর এই কাঠের কারুকার্য করা কাজকেই বলা হয় হাসিয়া। তাহলে হাসিয়া কাকে বলা হয়? হাসিয়াটা হচ্ছে কাঠের কারুকার্য করা কোনো কাজ। দেখো তারপর আরেকটা কথা বলতে চাচ্ছি, হাসিয়ার কারুকার্য করা কাজের মধ্যে কিন্তু আমরা বরিশালের একটা নৌকা ফেলতে পারি। বরিশালের নৌকা কিন্তু হাসিয়ার অন্তর্গত। আমরা বরিশালের নৌকা, কাঠের নৌকাগুলো হয়, সেখানে যে কারুকার্য করা হয় সেটা কিন্তু আমাদের দেশে অনেকটা কি সুনামধন্য এবং প্রচলিত। দেখো তার পরবর্তীতে আছে খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি, প্রথমে আমি বলতে চাচ্ছি শীতলপাটি। শীতলপাটিটা যখন আমাদের নবাব মুঘলদের আমল ছিল, তখন যখন বহু দক্ষ কারিগর দ্বারা শীতলপাটি করা হতো, তখন কিন্তু ঢাকার যে নবাব বাদশা ছিল, তারা কিন্তু সেই দক্ষ কারিগরদের ডেকে এনে হাতির দাঁত দিয়ে সুন্দর শীতলপাটি বানিয়েছিল। আর সেই শীতলপাটিটা এখন আমাদের ঢাকার জাদুঘরে সংরক্ষিত আছে। যারা তোমরা যাবে তারা ওখানে গেলেই দেখতে পাবে। তাহলে দেখো এই শীতলপাটির পয়েন্টে এসে আমরা এটা কিন্তু ভাবতেই পারি যে যারা শীতলপাটি বুনতো বা তৈরি করতো তারা কতটুকু দক্ষ ছিল। কিন্তু এটা দুঃখের বিষয় যে এতটা দক্ষভাবে বা নিপুণতার সঙ্গে এখন আর শীতলপাটি বোনার মতন কারিগর আমাদের দেশে নেই। তারপরে আছে শিকা, হাত পাখা, চুল পিঠা। এগুলো কিন্তু কিছু কিছু জিনিস এখনো আমাদের কারো কারো বাড়িতে আছে। গরমের সময় যখন আমরা কারেন্ট থাকে না, হাত পাখা দিয়ে বাতাস করি না, বাঁশের বা তালের পাখা, সেটা হচ্ছে হাত পাখা। আর শিকাটা কি? দড়ি দিয়ে তৈরি করা হয়, সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয় তার মধ্যে। তাহলে দেখো আমাদের এই লোকশিল্পটা মূলত কি? লেখক এখানে কি করেছেন? লোকশিল্পের প্রতি কিন্তু গভীর মমত্ববোধ প্রকাশ করেছেন, তাই না? এটা তোমরা পড়লে বুঝতে পারবে, গভীর মমত্ববোধ প্রকাশ করেছেন। এবং তিনি অল্প কথায় যেটা বোঝাতে চেয়েছেন যে আমরা যেন সকলেই বাহ্যিক যে কাজকর্মগুলো আছে সেগুলোর প্রতি অগ্রগামী না হয়ে আমরা যেন লোকশিল্পের প্রতি অগ্রগামী হই, লোকশিল্পকে নিয়ে কিছু কাজ করি, লোকশিল্পের প্রতি যেন আমরা আমাদের ভালোবাসা এবং মমত্ববোধের প্রকাশ করি। তাহলে আমাদের লোকশিল্পটা কি হবে? আমরা দেশ বিদেশে ছড়িয়ে দিতে পারবো, আমাদের নিজস্ব দেশের ঐতিহ্য আমরা নিজস্ব দেশে ধরে রাখতে পারবো এবং এটা একদম বিলুপ্ত হওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো, তাই না? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য যে আমাদের এই লোকশিল্পকে আমরা কি করি? বাঁচিয়ে রাখি, আমাদের মধ্যে দেশে বিদেশে এটাকে ছড়িয়ে দিই, প্রসার বাড়িয়ে দিই এবং রপ্তানি শিল্প হিসেবে এটাকে কি করি? ব্যবহার্য হিসেবে সামগ্রী করি, তাই না? তাহলে আশা করি সকলেই তোমরা ভালো থাকবে, আর অবশ্যই তোমরা এটা বাসায় সুন্দর করে পড়বে।
আর তোমাদের যদি আমার এই পড়ানোটা বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের মেসেঞ্জার গ্রুপে নক করবে এবং আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।